একেই বলে ঠেলার নাম বাবাজি। কিছুদিন আগে পর্যন্ত যে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্স দখল করে নেবার হুঁশিয়ারি দিয়েছিল, সেই বাংলাদেশ এখন সুর বদলাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বলতে শোনা গিয়েছে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্সের বাণিজ্য পথ খুলে দেওয়ার কথা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একটা অনুষ্ঠানে ইউনূস বলেন, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা, একসঙ্গে অর্থনৈতিক অঞ্চলে কাজ করব আমরা। আমাদের সমুদ্র বন্দর তাদের অর্থাৎ ভারতের মাল আনা নেওয়া করবে, তারাও আমাদের পণ্য আমদানি রফতানি করবে, তারাও এই সুযোগ পেলে আনন্দিত হবে। তাদের ব্যবসা আমাদের ব্যবসা সমৃদ্ধ হবে। শুধু ভারতের সেভেন সিস্টার্স দিয়ে বাণিজ্য পথ সুগম করাই নয়, একই সঙ্গে নেপাল ভুটানের সঙ্গেও একইভাবে বাণিজ্য বাড়ানোর কথা বলেছেন ইউনূস। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন ভারতের বিরুদ্ধে সুর নরম করলেন? সূত্রের খবর, দেশ চালাতে গিয়ে আর্থিক দুরবস্থার বিষয়টা টের পেয়েছেন ইউনূস। একদিকে আর্থিক অনুদান বন্ধ করে দেবার কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে হাসিনার আমলে চালু হওয়া ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থাৎ সেভেন সিস্টার্সের মধ্যে দিয়ে সমুদ্রপথে আমদানি রপ্তানির ফলে যে বৈদেশিক অর্থ আসতো তাও এখন বন্ধের মুখে। তাই ব্যাপক আর্থিক ঘাটতির মুখে পড়ে শেষ পর্যন্ত সুর নরম করতে বাধ্য হয়েছে ইউনূস, এটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কি বলছেন মোহাম্মদ ইউনূস, মুখ্য উপদেষ্টা, শুনব। হলো নেপাল আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য, তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। সে পথ আমরা করে দিই, আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি। তার সমুদ্রের অভাব, আমার পর্বতের অভাব, হাইড্রো, দুই অভাব একসঙ্গে পূরণ করে দুজনে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে। তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা, রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। এগুলো বললাম এই জন্য, আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশায় ভুগি। হতাশার তো কারণ নাই, এটা আনন্দের বিষয়। আমাদের যেই অবস্থান, যে সুযোগ সুবিধা, শুধু সেগুলোকে আহরণ করা, কাজে লাগানো। প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর কতদিন, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে সে দেশের বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে। এদিকে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি তুলেছে খালেদা জিয়ার বিএনপি। অন্যদিকে নির্বাচনের আগে যাবতীয় সংস্কারের কাজ সেরে ফেলতে হবে, এই দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জামাতে ইসলামী। আর এই পরিস্থিতিতে আবার ইউনূস প্রশাসনের অন্যতম উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম সরকার পথ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। প্রয়োজনে নতুন দল গড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও সকলেই একটা বিষয় একমত, সেটা হলো কোনোভাবেই শেখ হাসিনার আওয়ামী লীগকে ভোটে লড়তে দেওয়া হবে না। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল দেখছেন। মূলত ভৌগোলিক অবস্থানের কারণেই এটা সম্ভব বলে দাবি করেছেন তিনি। তার দাবি, বাংলাদেশের দুপাশে রয়েছে দুই শক্তিধর দেশ, ভারত ও চীন, আর এই দুই শক্তিধর দেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে। আর বাংলাদেশ যেহেতু মাঝখানে আছে, তাই এই দুই মহাশক্তিধর দেশের বাতাসে বাংলাদেশও এগিয়ে যাবে। যদিও ইউনূসের এই দাবি শুনে অনেকেই মস্করা করেছেন। ইউনূসের বক্তব্য শুনে এমনটাই মনে হয়েছে যেন ভারত ও চীনকে এগিয়ে যেতে গেলে বাংলাদেশকে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়, বাংলাদেশকে নিয়েই এগোতে হবে। কি বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, আসুন শোনাই।
বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ। আমরা যে জাতি হিসেবে আমাদের যে অবস্থান, একটা চমৎকার অবস্থান। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরা উঠতে থাকব। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, তার অবস্থানের কারণে। তখন দুই জায়ান্টের কথা বলেছিলাম, দুই মহাশক্তি। এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে, 4 মহাশক্তি। আমাদের কি অপূর্ব সুযোগ। আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল ভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল। এই একটা মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি। এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি, হাইড্রো পাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশের, এখানে সব জমা আছে, হারিয়ে যাচ্ছে না, শুধু নেবার অপেক্ষায়। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর কিচ্ছু না। ওরা এক পায়ে খাড়া, নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও। আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছি, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।